হ্যালো শিক্ষার্থীরা, অরবিট প্লাস একাডেমির আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর পাটিগণিত অর্থাৎ 1.1 অধ্যায়। আজকের ভিডিওতে 1.1 এর শুধু বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1.1 অধ্যায়ের নাম হলো বর্গ ও বর্গমূল। অধ্যায়ে বেসিক বিষয় আলোচনা করতে প্রথমেই আমাদের জানতে হবে বর্গ কি এবং বর্গমূল কি। কোনো একটি সংখ্যা মনে করলাম 5কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তবে সেটা হবে 25। তার মানে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করাটাই হলো বর্গ। তার মানে আমরা বলতে পারি 5 বর্গ 25। তাহলে বর্গ সংখ্যাটা কি? একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করাটাকেই বর্গ বলি। বর্গকে আমরা ইংলিশে বলি স্কয়ার। যেমন বীজগণিত যখন করব তখন a স্কয়ার পাবো, x স্কয়ার পাবো। a স্কয়ার অর্থ কি? a গুণ a, অর্থাৎ একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ। তার মানে a এর বর্গ হলো a স্কয়ার। একই রকম যদি সংখ্যার ক্ষেত্রে আমরা বলি তাহলে 5 গুণ 5 মানে 25, তার মানে 5 বর্গ 25। একইভাবে 9 গুণ 9 সমান 81, অর্থাৎ 9 বর্গ 81। তাহলে বর্গটা কি বোঝা গেল? বর্গ হলো একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করা। আর বর্গমূলটা কি? এই যে আমরা 5কে গুণ করে 5কে 5 দ্বারা গুণ করে 25 পেলাম, এটা একটা বর্গ। তাহলে এই বর্গ সংখ্যাটা কোথা থেকে আসলো? 5 থেকে, অর্থাৎ 5কে 5 দ্বারা গুণ করে 25 হয়েছে, তার অর্থাৎ 25 বর্গমূল 5। বর্গমূলকে আমরা এভাবে লিখি, 25 বর্গমূল হবে 5। তাহলে বর্গ ও বর্গমূল কি বোঝা গেল। এবার আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয়ের সাধারণত দুইটা পদ্ধতি আছে, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং আরেকটি হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে ফার্স্টে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা শিখে আসি। মনে করি একটি সংখ্যা 3, 1, 3, 6, একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে হলে লসাগু করে এর মৌলিক গুণনীয়ক সংখ্যাগুলো কি সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে আমরা যদি 2 দিয়ে দিই, 8 দুগুণী 16, 6 দুগুণী 12, 15। আবার জোড় সংখ্যা, তার মানে আবার যদি 2 দিয়ে দিই তাহলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 7 দুগুণী 14 আর 15। আবারও জোড় সংখ্যা, আবারও যদি 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণী 4, 9 দুগুণী 18, 3 দুগুণী 6 আর 7। আবারও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে তাহলে 6 দুগুণী 12, 6 দুগুণী 12, 9 দুগুণী 18 আর 19, 2 1 2 আর 9। আবারও যদি 2 দিয়ে দিই, 8 দুগুণী 16, 9 দুগুণী 18 আর 19। আবার দিয়ে 2 দিয়ে দিলে 9 দুগুণী 18, 4 দুগুণী 8 আর 9, 49। এবার আর জোড় বেজের সংখ্যা চলে এসেছে, তার মানে আর 2 দিয়ে যাবে না। তাহলে 3 দিয়ে সম্ভব না, 5 দিয়েও সম্ভব না, 7 দিয়ে 7 4 49। অতএব 3136 মৌলিক গুণনীয়ক কোনগুলো? 2 2 2 2 2 2 7 7, এগুলো হলো মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি অতএব 3136 সমান 1 2 3 4 5 6, 6টা 2, 2 3 4 5 6 এবং 7 গুণ 7। তাহলে এবার আমরা দেখব জোড়া হয় কার কার। এই দুইটা মিলে একটা জোড়া, তাহলে এই দুইটা নিলাম। এই দুইটা মিলে একটা জোড়া নিলাম, এই দুইটা মিলে একটা জোড়া নিলাম, এই দুইটা মিলে একটা জোড়া নিলাম। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 27টা 56। তার মানে আমরা বলতে পারি 3136 বর্গমূল 56। কিভাবে হলো? যদি এখন আমরা 56কে 56 দ্বারা গুণ করি, 6 × 4 = 30, 5 × 30 আর 3 = 33,
5 চক 30, 5 5 25, 25 আর 3 28, তাহলে 6 3 11 3, তাহলে 56 বর্গমূল 3136, অর্থাৎ 3136 এর বর্গমূল 56। তাহলে যে পদ্ধতিতে করলাম এটাকে বলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন ভাগ প্রক্রিয়ায় যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে সেটার পদ্ধতি আবার আলাদা। ভাগ প্রক্রিয়ার সাহায্যে 2 3 0 4 একটি সংখ্যা আমাকে বলা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটার বর্গমূল নির্ণয় করো। তাহলে এটা একটু প্রথম জটিল মনে হতে পারে, তবে প্র্যাকটিস করে করে এটা সহজেই আয়ত্ত হয়ে যাবে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমরা শুধুমাত্র ডানে একটা দাগ দেব। এবার আমরা বাম সাইড থেকে দুইটা করে সংখ্যা জোড়া করব। তাহলে জোড়া কত হলো? 0 4 একটি জোড়া এবং 2 3 একটি জোড়া, তার মানে 23 একটা জোড়া, 0 4 একটি জোড়া। তাহলে আমরা ফার্স্ট জোড়া নিয়ে কাজ করব। এখানে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে 23 এর সমান হয় অথবা কাছাকাছি সংখ্যা হয়। তাহলে আমরা যদি এখানে 4 নেই, 4 কে 4 দ্বারা গুণ করলে 16 হবে, 23 এর ছোট সংখ্যা। যদি 5 নেই, 5 কে 5 দ্বারা গুণ করলে 25 হবে, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কাছাকাছি কোন সংখ্যাটা নিতে হবে? 4 নিলে হচ্ছে 4 4 16। তাহলে 23 থেকে 16 কে যদি বাদ দিই 7, হাতে থাকে 1, 2 এর থেকে 2 গেলে 0। তাহলে 23 থেকে 16 বাদ দিলে 7 থাকে। এবার এই জোড়াটা আমরা নামাবো 0 4। প্রথম দাগটা দেব ডান সাইডে, এবার সকল দাগই দেব বাম সাইডে। এবার কি করব? এখানে যে সংখ্যা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে এক ঘর ফাঁকা রেখে বামে বসাবো। তাহলে 4 কে 2 দ্বারা গুণ করলে 8। এবার কি করব? 8 এর পাশে আমরা একটা সংখ্যা নেব। 8 এর পাশে একটা সংখ্যা নেব। তাহলে 8 এর পাশে আমরা যে সংখ্যাই নিই, সাপোজ আমরা মনে করলাম 2 নিলাম, তাহলে কত হলো? 82। 82 কে 2 দ্বারা গুণ করে এর নিচে বসাতে হবে। যদি 3 নিতাম কত? 83। তাহলে 83 কে 3 দ্বারা গুণ করে এর নিচে বসাতে হবে। তবে এমনভাবে বসাতে হবে যেন এর সমান হয় অথবা কাছাকাছি হয়। তাহলে আমরা যদি একেবারে 7 নিই, তাহলে 7 দ্বারা গুণ করলে 7 4 49, 27 56, 56 আর পাশে 61, কাছাকাছি একটি সংখ্যা হয়েছে। যদি আমরা 8 নিই তাহলে 28 64, 28 64, হাতে থাকে 64 আর 6 70, মিলে যাচ্ছে। তার মানে আমরা নেব কত? 8। এখানে যা নেব এই সংখ্যাটা এখানে বসায় দেব। তাহলে 88 কে 8 দ্বারা গুণ করে 704, মিলে গেল। অর্থাৎ 2304 এর বর্গ 48। এটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। 1.1 এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কত গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়। প্রশ্নে এমন থাকতে পারে ক্ষুদ্রতম কত বা ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, বা একটা সংখ্যা দিয়ে বলতে পারে এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। যেমন আমরা একটা প্রশ্ন চিন্তা করি, আমাকে বলা হলো 384 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে অথবা ভাগ করলে, যে কোনো একটা বলতে পারে, ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 384 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে কোন সংখ্যাটি গুণ করলে বা ভাগ করলে এটা জানতে হলে আমার 384 বর্গমূল নির্ণয় করতে হবে, এবং কোন নিয়মে করতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। আবার বলছি, যদি কত গুণ করলে বা ভাগ করলে বলে তখন আমরা এটার যে
বর্গ নির্ণয় করব সেটা হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। 384কে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দেবে। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 একে 2 আর 8 একে 3। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18 একে 19। আবার যদি দিই 48 দুগুণে 96, 2 দিয়ে দিলে 24 দুগুণে 48, 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। তাহলে আমরা বলতে পারি 384 সমান 1 2 3 4 5 6 7, 7টা 2, 1 2 3 4 5 6 7 এবং একটা 3। তাহলে এখানে আমরা দেখছি যে এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া নাই, আবার 3 এরও জোড়া নেই। তার মানে এখানে 2টি সংখ্যা আছে যাদের জোড়া নাই। তাহলে যাদের জোড়া থাকবে না ওই সংখ্যাগুলো দ্বারা গুণ করলে সংখ্যাটি বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তার মানে আমরা বলতে পারি যেহেতু এখানে 2 ও 3 জোড়াবিহীন, অতএব সংখ্যাটিকে 2 গুণ 3 দ্বারা সমান 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা 6 দ্বারা ভাগ করলেও সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে যদি বলে কত গুণ করলে বা কত ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সেটা আমাদের করতে হবে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে তার বর্গমূল নির্ণয় করে দেখতে হবে যে সেই মৌলিক গুণনীয়কের মধ্যে কে কে জোড়াবিহীন আছে। যারা জোড়াবিহীন আছে ওইসব সংখ্যাকে গুণ করলে যা হবে ওইটাই হবে আমাদের উত্তর। যেমন এখানে 2 এবং 3 জোড়াবিহীন, অতএব 2 আর 3 গুণ করলে হয় 6, অতএব 6 দ্বারা সংখ্যাটিকে গুণ করলে অথবা ভাগ করলে, গুণ বললেও যে নিয়ম, ভাগ বললেও সে নিয়ম। তাহলে 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এর পরবর্তী আরেকটা নিয়ম আছে, কত বিয়োগ করলে বা কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখন মনে করি 5 6 0 4 একটি সংখ্যা। এই সংখ্যাটিকে বললো যে এই সংখ্যাটিকে কত বিয়োগ করলে বা কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দুইটা সাধারণত একসাথে থাকে না, খ নম্বর অথবা গ নম্বর এটা থাকে কত বিয়োগ করলে অথবা কত যোগ করলে। খ নম্বরে থাকে বিয়োগ করলে, গ নম্বরে থাকে কত যোগ করলে। তাহলে এটার যদি আমরা কত যোগ করলে কত বিয়োগ করলে যদি বের করতে চাই, তাহলে সেটারও বর্গমূল বের করতে হবে, তবে সেটা অবশ্যই ভাগ প্রক্রিয়ায় করতে হবে। আবারও বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে বললে আমাদের বর্গমূল করতে হবে ভাগ প্রক্রিয়ায়। তাহলে এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি, তাহলে 7 7 49, 28 64, 8 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 7 49। তাহলে 56 থেকে 49 বাদ দিলে 7। এবার এই জোড়া যদি নামাই দিই 0 4, তাহলে 7 এর ডাবল হবে 14। 14 পাশে আমাদের সংখ্যা নিতে হবে। 14 পাশে যদি আমরা 6 নিই, 6 নিয়ে আগে চেষ্টা করে দেখি। 6 ছক 34, 4 ছক 24, 24 হাতে 3 27, 6 1 6, 7 8 9, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কমাতে হবে সংখ্যা। যদি 14 পাশে 5 নিই, 5 5 25, 4 5 20 আর দিয়ে 22, 5 1 5, 6 7, 725, তাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 নিয়ে চেষ্টা করি। 4 নিলে 4 4 16, 4 4 16 রেখে 17, 4 1 4 রেখে 5। তার মানে 4 নিলে আমাদের হচ্ছে 576। এখানে যেহেতু 4 নিয়েছি তাহলে এখানে 4 দিয়ে দিতে হবে। তাহলে 704 থেকে যদি আমরা 576 বাদ দিই,
8 হাতে 1 2 128। তাহলে এখন আর নামানোর সংখ্যা নাই, 0 নামানো হয়েছে আর নামানোর সংখ্যা নাই। তাহলে আমরা কি করব, যদি আমাদের বলে কত বিয়োগ করলে, তাহলে আমরা বলতে পারি 128 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কিন্তু যদি বলতো এই সংখ্যাটাকে দিয়েই যদি বলে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়, তাহলে আমাদের ফার্স্টে এটুকু করে নিতে হবে। করে নিয়ে এবার লিখব কি, যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 74 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 74 যোগ 1, তার মানে 74 পরের সংখ্যাটা হবে হলো 75। তাহলে আমরা অতএব অতিরিক্ত সংখ্যা যোগ করতে হবে, অতিরিক্ত সংখ্যা যোগ করতে হবে। তাহলে 75 বর্গ মাইনাস আমাদের যে আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা। তাহলে 75 বর্গ করলে কত হয়, 5625 মাইনাস 5604। তাহলে 5625 থেকে 5604 যদি বাদ দিই, তার মানে 21। তার মানে এই সংখ্যার সাথে 21 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে যদি বলে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে ভাগ প্রক্রিয়ার সাথে বর্গমূল নির্ণয় করে লাস্টে যেটুকু বেঁচে থাকবে সেটাই হলো কত বিয়োগ করলে। আর যদি বলে এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে নিচের এই অতিরিক্ত এই অংশটুকু করে দিতে হবে। কিভাবে করতে হবে, যেহেতু 74 বর্গমূল করার পরেও কিছু অবশিষ্ট আছে, তার মানে 74 পরের সংখ্যাটি হলো 75। তাহলে 75 বর্গ হয় 5625। তাহলে 5625 খুঁজতে আমাদের কাছে আছে 5604, 5625 খুঁজতে আমাদের আরো 21 লাগবে, অর্থাৎ 21 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 1.1 বর্গ ও বর্গমূল নির্ণয়ের বেসিক বিষয়গুলো ধারণা পেয়েছো। পরবর্তীতে আমরা অনুশীলনী ও সৃজনশীল প্রশ্নের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবা। ধন্যবাদ।